অষ্টম শ্রেণীর ক্ষুদ্র জগৎকে পাড়ি দিয়ে নবম শ্রেণীতে উঠে বিজ্ঞানের জগৎকে খুব সুন্দরভাবে আত্মস্থ করার প্রত্যয় নিয়ে যারা সায়েন্স নিছো, অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে ফিজিক্স যে বইটা আছে ওই বইটাকে তুমি খুব ভালো মতো আত্মস্থ করবা, তাহলে গতি অধ্যায়টার বেসিক বোঝা ছাড়া তোমার গতি নেই। এখন গতি অধ্যায়টার বিশালতার কথা যদি বলতে চাই, ফিজিক্সের জগতে অনেক বড় ধরনের প্রভাব রাখে এই গতি অধ্যায়টা। তাই আজকে আমরা এই অধ্যায়টা নিয়েই আলোচনা করব। আমি পাশে কয়েকটা টপিক লিখে রাখছি। এই অধ্যায়টার অনেকগুলা ক্লাস হবে। তো যতগুলা ক্লাস দেওয়া হোক না কেন সবগুলাই চ্যানেলে প্লেলিস্ট আকারে খুব সুন্দর মতো সাজানো অবস্থায় থাকবে। আমরা আজকে এই অধ্যায়টার প্রথম ক্লাস হিসেবে যে টপিকগুলোকে নিয়ে জানবো সেই টপিকগুলোকে একটা দেখে নিয়ে আমরা প্রথমত দেখব স্থিতি গতি, পরবর্তী দূরত্ব সরণের কনসেপ্ট, এবং এরপর আসে দ্রুতি ও বেগের কনসেপ্ট। তার পরবর্তীতে সরণ সময়ের লেখচিত্র, বেগ সময়ের লেখচিত্র, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ভাস্ট টপিক হচ্ছে বুলেট ও কাঠের ম্যাথ, যেই ম্যাথগুলো থেকে সচরাচর প্রশ্ন আসতে দেখা যায়। এখন অনেকেই একটা প্রশ্ন করে যে ফিজিক্সে তো নাম্বার পাওয়াটা অনেক টাফ, অর্থাৎ ফিজিক্সের মধ্যে বেশিরভাগই ম্যাথে ভরা। এখন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, একটা স্টুডেন্ট যদি ফিজিক্সের যে কনসেপ্টগুলো আছে সে খুব ভালো মতো আত্মস্থ করে পরীক্ষায় তার যথাযথ জ্ঞান দিয়ে ইউটিলাইজ করে সে অ্যাপ্লাই করে আসতে পারে, সেক্ষেত্রে সে নাম্বার পাওয়ার যোগ্য, সে নাম্বার পাবেই। এখন কোনো স্টুডেন্ট যদি ভালো মতো কনসেপ্ট না বুঝে সামনে গিয়ে ম্যাথ করে, অর্থাৎ সূত্রগুলোকে ডিরেক্ট মুখস্থ করে সে ম্যাথে অ্যাপ্লাই করার চেষ্টা করে, সেক্ষেত্রে তার ভুল হবেই। কাজেই কনসেপ্ট বোঝার বিকল্প নাই। ওই জন্য প্রত্যেকটা কনসেপ্টকে খুব ভালো মতো আত্মস্থ করে সামনে পদার্পণ করতে হবে। এখন যে টপিকগুলো এখানে আছে এই টপিকগুলোকে ধরে ধরে আলোচনা করতে গেলে অনেকগুলা ক্লাস নেওয়া যাবে, কিন্তু আমার প্রত্যয় থাকবে যেহেতু এটা বেসিক ক্লাস, তাই খুব সহজে যাতে পুরো অধ্যায়টাকে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দেওয়া যায়। এই অধ্যায়টা নিয়ে পড়তে গেলে প্রথমে জানতে হবে গতি কি জিনিস। গতি জিনিসটা নিয়ে জানতে গেলে প্রথমে মাথায় রাখতে হবে রেফারেন্স স্ট্রাকচার। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো। এখন কোনো বস্তু যখন গতিশীল হয় ওই বস্তুটাকে আমরা গতিশীল বলতে পারবো কি পারপাসে। ফার্স্টে একটা গাড়ি গতিয়মান হচ্ছে, আমি দাঁড়িয়ে দেখতেছি যে একটা গাড়ি আমার সামনে গতিয়মান হচ্ছে এবং আমি দেখলাম, তাহলে আমার সাপেক্ষে গাড়িটা গতিয়মান, তাহলে আমি প্রসঙ্গ কাঠামো, আমি রেফারেন্স স্ট্রাকচার। এখন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি বস্তু গতিয়মান হয় সেক্ষেত্রে বস্তুটা গতিশীল, আর যদি বস্তু স্থির হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বস্তুটিকে স্থির বলে বিবেচনা করতে পারি। কিন্তু বাস্তবতার নিরিখে যদি বলতে চাই সেক্ষেত্রে পৃথিবীতে কোনো বস্তুই স্থিতিশীল নয়, প্রত্যেকটা বস্তুই তার আপন গতিতে গতিয়মান। কিভাবে? প্রথমত যদি আমরা লক্ষ্য করি, সূর্যের চারপাশে, সূর্যমামার চারপাশে পুরো পৃথিবীটা ঘূর্ণিপাক খায়। তাহলে আমরা যদি সূর্যকে যদি রেফারেন্স স্ট্রাকচার বিবেচনা করি সেক্ষেত্রে পৃথিবী নিজক্ষে 24 ঘন্টায় একবার করে ঘুরে, সেই হিসেবে পৃথিবী ঘূর্ণায়মান, এবং পৃথিবীর নিজকে যেহেতু ঘূর্ণায়মান এবং পৃথিবীর সাথে আমরা মানুষ জাতি থাকার কারণে আমরা নিজেরাই অটোমেটিক্যালি একটা ঘূর্ণন চক্রের মধ্যে ফেঁসে আছি, যার কারণে কখনোই বলা যাবে না পৃথিবীর কোনো বস্তুই স্থিতিশীল, প্রত্যেকটা বস্তুই গতিয়মান। ইভেন গতির যে প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদগুলো যদি আমরা লক্ষ্য করি, প্রথমে দেখা যাবে ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি যদি বুঝতে চাই আমরা প্রথমে আমার কাছে কোনো ইকুইপমেন্ট নাই, তাই আমি চার্জার দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি আপাতত। তো ঘূর্ণন গতি যদি বুঝতে চাই সেক্ষেত্রে আমরা চার্জারের যদি একটা নির্দিষ্ট মাথাকে ধরি এবং ওপর মাথাকে যদি ঘোরাতে থাকি, তাইলে এটা যে গতির সৃষ্টি করবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে সে যে একটা পর্যায় সৃষ্টি করতেছে সেই পর্যায়টার নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। এবং পর্যাবৃত্ত গতিটা ওয়ান কাইন্ড অফ ঘূর্ণন গতি, যেহেতু সে ঘুরতেছে। এবং স্পন্দন গতিকে আমরা পর্যাবৃত্ত গতিতে ফেলতে পারবো না, কারণ হচ্ছে স্পন্দন গতি নির্দিষ্ট সময় পর পর একই পথে তার বিপরীত দিকে পর্যাবৃত হচ্ছে। অর্থাৎ যদি আমি স্পন্দন গতি বলতে চাই সেক্ষেত্রে স্পন্দন গতি হবে, এটাকে আমরা যদি পেন্ডুলাম হিসেবে বিবেচনায় নিই, সেক্ষেত্রে আমরা যদি পেন্ডুলামের এক মাথা ধরি এবং ছেড়ে দেই, সেক্ষেত্রে সে যে আপস অ্যান্ড ডাউনস, অর্থাৎ সে গেল, আসলো, এবং সে যে গতিটা সৃষ্টি করতেছে এই গতিটাকে আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি।
এবং এই স্পন্দন গতিটা পর্যাবৃত্তের কাতারে পড়বে না, কারণ সে গতীয়মান অবস্থায়, সে নির্দিষ্ট সময় পর পর একই পথে তার বিপরীত দিকে গতীয়মান হচ্ছে, কাজেই সেটাকে আমরা পর্যাবৃত্ত গতির কাতারে ফেলতে পারতেছি না। পর্যাবৃত্ত গতি কোনটা? যেটা ঘূর্ণন গতি, অর্থাৎ যেটা নির্দিষ্ট সময় পর পর একই পথে তার বিপরীত দিকে ব্যাক করবে না, তবে নির্দিষ্ট সময় পর পর একই পথে যাবে, সেটাকে আমরা পর্যাবৃত্ত গতির কাতারে ফেলবো। এখন দূরত্ব সরণের কনসেপ্টে যদি আসি, যদি নির্দিষ্ট দুইটা পয়েন্ট আমি কল্পনা করি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একজন ব্যক্তি যাবে, তাহলে সে একজন মনে করলো যে সে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পাড়ি দিয়ে সে যাবে বি পয়েন্টে, যেতেই পারে, তার মনের ইচ্ছা। এখন আরেকজন মনে করলো যে না, সে অত দূরত্ব সে পাড়ি দিবে না, সে সোজা সাপটা একটা পথে সে এ থেকে বিতে ডিরেক্ট চলে যাবে, অর্থাৎ সে নির্দিষ্ট অ্যাঙ্গেলে এ থেকে বিতে চলে যাবে। এখন এখানে কোনটা দূরত্ব আর কোনটা সরণ কিভাবে বুঝবো আমরা? প্রথমত, যে ব্যক্তিটা এ থেকে বিতে গতিয়মান হয়েছে নির্দিষ্ট একটা দূরত্বে সরল রৈখিক পথে, ওই পথটাকে আমরা বলবো সরণ। ওই পথটাকে আমরা চিহ্নিত করবো সরণ দিয়ে, এবং সরণকে আমরা এস দ্বারা সূচিত করব। এবং যে আহাম্মকটা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পাড়ি দিয়ে এই অবস্থানে পৌঁছেছে, সেটা ছিল যে তার দূরত্ব, অর্থাৎ যেটাকে আমরা ডিসপ্লেসমেন্টের ডি দিয়ে প্রকাশ করব। এখন দূরত্ব সরণের ক্ষেত্রে আরো কিছু কথা আছে, সে কথাগুলো আমরা জানবো। ধরো এটা আমার মার্সিডিস নিয়ে আমি মনে করো পাড়ি দিলাম একটা দূর দেশে। এই দূর অজানা দেশে পাড়ি দেওয়ার পর আমি যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব, ফার্স্ট আমি পাহাড়ের এই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছবো, তাহলে এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি যাচ্ছি, এক্ষেত্রে আমার যে দূরত্ব, সেই দূরত্বটা ধরে নাও যে এখানে 15 মিটার 15 মিটার মতো আমার লাগছে, এবং আমার যে টাইমটা লাগছে, টাইমটা হচ্ছে আমার 15 সেকেন্ড, 15 সেকেন্ড। তাহলে আমার যদি এই পুরো দূরত্ব পাড়ি দিতে যদি আমার 15 সেকেন্ড সময় লাগে, তাহলে আমার স্পিডটা কত? অর্থাৎ আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ফালি নিব, অর্থাৎ এখান থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ফালি নেব, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে আমার সরণটা কত আমি সেটা জানতে চাই। সেক্ষেত্রে আমাকে অবশ্যই আমার যে দূরত্ব সেটাকে সময় দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমি যে পরিমাণ সরণ অতিক্রম করছি, সেই যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছি, সেই দূরত্বটাকে স্পিড যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমার টোটাল যে দূরত্ব 15, সেই 15 মানটাকে আমার যে অতিক্রান্ত সময়, সেই সময় দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 15 দ্বারা ভাগ করলে আসে 1 মিটার ms ইনভার্স 1। অর্থাৎ এই কথাটার মাহাত্ম্য হচ্ছে আমি 1 সেকেন্ডে 1 মিটার দূরত্ব করে পাড়ি দিছি। এখন ধরো আরেকজনের প্রশ্ন করলো যে না, সে বি পয়েন্ট থেকে আবার ঘুরে এ পয়েন্টে আসবে, বি পয়েন্ট থেকে সে আবার ঘুরে এ পয়েন্টে আসলো, বি পয়েন্ট থেকে সে ঘুরে এ পয়েন্টে আসলো, সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 30 মিটার এবং সময় 30 সেকেন্ড। তাহলে পুরো সাকুল্যের গড় ধ্রুতিটা কত? এখন পুরো সাকুল্যের যদি গড় ধ্রুতি আমাকে বের করতে হয়, সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে গড় ধ্রুতি, অর্থাৎ ডেল এস ইজ ইকুয়ালস টু ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি, অর্থাৎ টোটাল সাকুল্যে যে পরিমাণ দূরত্ব আমি পাড়ি দিছি আমার বিএমডব্লিউ নিয়ে, অর্থাৎ 15 এবং 30 হয় 45। আমি ভেঙে ভেঙে দেখি 15 প্লাস 30, নিচে বসবে সময়, টোটাল সময়, অর্থাৎ উপরে ছিল 15, নিচে ছিল 30, অর্থাৎ টোটাল হচ্ছে 15 প্লাস 30। তার মানে উপরে 45 নিচে 45 পরস্পর নাই হয়ে যাবে, থাকবে শুধু 1। তার মানে আমাদের আগের মানটা আসছে কিনা, অর্থাৎ যেভাবেই গাড়ি পাড়ি দেওয়া হোক না কেন, নির্দিষ্ট বিন্দু থেকে যখন অন্য একটা বিন্দুতে যাওয়া হবে এবং সেখান থেকে যখন পুনরায় ব্যাক করা হবে, টোটাল পুরো সাকুল্যের যে গড় ধ্রুতি হবে, সেই গড় ধ্রুতির মান নরমাল ভেলোসিটির মানের সমান।
এখন যদি দূরত্ব সরণের পরবর্তীতে দ্রুতি বেগ জানার পর আমরা যদি সরণ নিয়ে একটু জানতে চাই, সেক্ষেত্রে আমি আরেকটা পাহাড় অঙ্কন করি। ফার্স্টে আরেকটা পাহাড়, আমি একটা ঢালু পাহাড় অঙ্কন করলাম। এই ঢালু পাহাড়ের মধ্যে একটা বল আছে, বলটা গড়িয়ে পড়তেছে, মনে করো বলটা গড়াতে গড়াতে নামতেছে। এখন বলটা আদি পয়েন্টে ফার্স্টে সে ভি নট বেগে ছিল এবং সে টি নট দূরত্ব পাড়ি দিছে, এবং দ্বিতীয় পয়েন্টের মধ্যে সে V1 বেগ অর্জন করছে, এবং তৃতীয় পয়েন্টের মধ্যে সে V2 বেগ অর্জন করছে। কিন্তু এর পরবর্তী যে সময়টা সে পাড়ি দিছিল, সময়টা হচ্ছে আমার T1। তাইলে একটা বস্তু যখন গড়িয়ে গড়িয়ে পড়তেছিল, তাহলে বস্তুটার মধ্যে কি পরিমাণ ত্বরণ সঞ্চিত হবে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে বেগ বৃদ্ধির হারটা কিভাবে আমরা ডিনোট করব। তাহলে ত্বরণ হিসাব করার জন্য আমাকে মাথায় রাখতে হবে, আমি যদি এ বের করতে চাই, এ অফ এ ইজ ইকুয়ালস টু যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে শেষ বেগ, অর্থাৎ আমি যদি নির্দিষ্ট এই পোর্শনটুকুর ত্বরণ বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে শেষ বেগ কত। নির্দিষ্ট অংশটুকুর শেষ বেগ হচ্ছে আমার V1 মাইনাস আদি বেগ অর্থাৎ V0 ডিভাইডেড বাই অতিক্রান্ত সময় অর্থাৎ T। আমি যদি এখানে প্রপার মানগুলো ইনপুট করি, সেক্ষেত্রে আমার এই নির্দিষ্ট অংশটুকুর ত্বরণ আমি বের করতে পারবো, অর্থাৎ ওই নির্দিষ্ট অংশের ভেতরে কি পরিমাণ বেগ বৃদ্ধি হয়েছে সেই বেগ বৃদ্ধির মানটা আমি বের করতে পারবো। পরবর্তী স্টেপটা হচ্ছে সেম। এখন ত্বরণের ক্ষেত্রে মাত্রা রিলেটেড যে পড়াশোনাগুলো আছে, যেমন আমরা যদি ত্বরণের মাত্রা হিসাব করতে চাই, সেক্ষেত্রে আমার ত্বরণের ক্ষেত্রে উপরে হবে বেগের মাত্রা, অর্থাৎ বেগের মাত্রা হচ্ছে ms ইনভার্স 1 থেকে আসে, তার মানে mt ইনভার্স 1 এখন mt ইনভার্স 1 নিচে সময়ের মাত্রা t। এখন যদি সিস্টেম করি, সেক্ষেত্রে আমার পুরো মাত্রা দাঁড়াবে হচ্ছে mt ইনভার্স 2। শুরুতে যদি কেউ নবম শ্রেণীর শুরুতে যদি হঠাৎ করে কেউ দেখে বলে যে এই মাত্রাগুলো কেমনে কিভাবে মাথায় রাখবো, তাইলে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে তুমি তোমার মতো করে তোমার কনসেপ্টগুলোকে সাজাও। এই মাত্রাগুলো আহামরি কিছু না, এগুলো একটা সময়ের পরে গিয়ে অটোমেটিক্যালি তোমার মাথায় গেঁথে যাবে। মাত্রাগুলো প্রথম সবারই একটু ভীতির সঞ্চার হয়, কিন্তু পরবর্তীতে যখন ম্যাথ করার পর আস্তে আস্তে যখন পরবর্তী চ্যাপ্টারগুলো অধ্যয়ন করবা, তখন অটোমেটিক্যালি এই মাত্রা রিলেটেড যেই কনসেপ্টগুলো আছে ওগুলা ক্লিয়ার হয়ে যাবে আশা রাখছি। এখন বাদ বাকি যে টপিকগুলো আছে ওই টপিকগুলোকে রেখে আমি একটু গাড়ি এবং ট্রেনের যে কনসেপ্টটা আছে ওই কনসেপ্টটা আজকের ক্লাসে শেষ করে দিতে চাই। তো গাড়ি এবং ট্রেনের ক্ষেত্রে ধরে নাও আমাদের দেবদা, সে আমাদের দাদাবাবু, সে খুব সুন্দর মতো এই গাড়িটা নিয়ে সে রেস দিবে, ভালো কথা, তার শখ জাগছে রেস দিবে। তাহলে ট্রেনটার সাথে যে পাল্লা দিবে, সে বামুন হয়ে যে চাঁদে হাত দিবে, সেক্ষেত্রে ট্রেনের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের 100 মিটার, অর্থাৎ 100 মিটারের একটা ট্রেন গতিমান অবস্থায় আছে, ট্রেনের দূরত্ব হচ্ছে আমি লিখে রাখি 100 মিটার। এখন এই বাবাজির কোনো নির্দিষ্ট ব্যাগ নাই, সে তলাছিরা, ইভেন তার নিজস্ব কোনো ব্যাগ নাই, সে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিমান। সে তার যে ত্বরণ, সে ত্বরণ আমি লিখে রাখি, তার যে আদি ব্যাগ সেটা 0, তবে ত্বরণটা হচ্ছে আমাদের 0.5 ms ইনভার্স 2। তাহলে সে যে গতিমান হচ্ছে, বামুন হয়ে চাঁদে হাত দিচ্ছে, তাইলে কত সময় পর দাদাবাবুর গাড়িটি ট্রেনটাকে পাড়ি দিবে, প্রশ্ন আসতেই পারে। তাহলে প্রশ্ন যদি মনের মধ্যে জাগে, সেক্ষেত্রে সেটাকে সলভ করার উপায় একমাত্র ফিজিক্স, রয়্যাল সাবজেক্ট। তাহলে আমরা কিভাবে বের করবো, আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা হচ্ছে আমাদের s ইজ ইকুয়ালস টু, আমি গাড়ির জন্য বিবেচনা করব, প্রথমত টোটাল দূরত্ব 100 মিটার রাখতে হবে হাতে, 100 মিটার প্লাস। এখন ট্রেনটা যেহেতু সমবেগে গতিমান, অর্থাৎ ট্রেনের বেগ আমি ধরে দিব 10, ট্রেনের যে বেগ সেটা হচ্ছে আমি 10 ms ইনভার্স 1 ধরে দিব। তাহলে ট্রেনটা সমবেগে গতিমান, ট্রেনের ক্ষেত্রে তার যে দূরত্ব, তার সমবেগের দরুন যে দূরত্ব হবে vt, তাহলে 10 ইন্টু t।
তাহলে এই গাড়ির ক্ষেত্রে যে দূরত্ব হবে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমি গাড়ির ক্ষেত্রে লিখবো s অফ কার ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ইউটিটা শূন্য হয়ে যাবে জাস্ট বিকজ তার আদিবেগই শূন্য, তার মানে আমি ইউটিটা আগে থেকেই মুছে দিব। তাহলে আলটিমেটলি থাকে হাফ এ টি স্কোয়ার। এর মানে এখানে বসাবো, হাফ দ্বারা যদি সিস্টেম করি এই পুরো দুইটা মানকে আমি সমান হিসাব করবো, অর্থাৎ পুরো এই দুইটা জিনিসকে আমি যদি সমান হিসেবে বিবেচনা করি সেক্ষেত্রে আমার এখানে আসলে হচ্ছে 100 প্লাস 10t ইজ ইকুয়ালস টু 1/22.5 টি স্কোয়ার। এভাবেই আসে। এখন আমরা খুব সুন্দর মতো এখানে যদি আমরা সাইন্টিফিক রুলের মান ইকুয়েশনটা যদি আমি তুলে দিই সেক্ষেত্রে খুব সুন্দর মতো আমার একটা টি এর মান চলে আসবে। বুলেট ও কাঠের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা জানবো, তবে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই। গতি অধ্যায়ে এসে পড়ন্ত বস্তুর যে সূত্রগুলো আছে অনেক পরিচিত সূত্র। বিজ্ঞানী গ্যালিলিও পিসা শহরের একটা পাহাড় থেকে তিনি নির্দিষ্ট সংখ্যক কিছু বস্তুকে ফেলে দিয়ে তিনি পর্যবেক্ষণ করছিলেন যে বস্তুগুলোকে যখন ফেলা হয় তখন বস্তুগুলা সমান সময়ে সমান পথ পরিভ্রমণ করে, এবং বস্তুগুলার পড়নের বেসিসে তিনি 3 ধরনের সূত্র দিয়েছিলেন। প্রথম সূত্রটা ছিল হচ্ছে স্থির অবস্থান থেকে নির্দিষ্ট উচ্চতায় কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ দুইটা বস্তুকে যখন ভিন্ন ভরের দুইটা বস্তুকে যখন ওই পিসা শহরের পাহাড় থেকে তিনি ফেলে দিয়েছিলেন তখন বস্তু দুইটা সমান সময়ে সমান পথ পরিভ্রমণ করছিল, 19-20 হয় নাই। পরবর্তী সূত্রটা যেটা হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে। আই রিপিট, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে। এই কথাটা জোর দিয়ে বলার কারণ হচ্ছে এই কথাটার উপরই ডিপেন্ড করে পুরো সূত্রের প্রসেসটা। অবশ্যই বস্তু দুটাকে স্থির অবস্থান থেকে রাখতে হবে এবং নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তু দুটাকে ফেলতে হবে, তখনই কেবলমাত্র গ্যালিলিওর সূত্রগুলো অ্যাপ্লিকেবল হবে। কথা বলে রাখি, সেটা হচ্ছে একটা বস্তু যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় কোনো কারণে, একটা বস্তুকে ফোর্সে নির্দিষ্ট উচ্চতায় আমি নিক্ষেপ করলাম। এখন নিক্ষেপ তো করলাম, এই নিক্ষেপ করার ফলে বস্তুটার মধ্যে যে ব্যাগ অর্জিত হবে সেই ব্যাগটা ডিপেন্ড করবে কমপ্লিটলি তার ত্বরণের উপরে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের উপর। এখন বস্তুটাকে নিক্ষেপ করার পর আমি যদি শেষ বেগ কত জানতে চাই, সেক্ষেত্রে শেষ বেগ আমার v ইজ ইকুয়ালস টু u মাইনাস জিটি, কারণ গ্র্যাভিটির এগেনস্টে আমি ধাক্কা দিচ্ছি। যদি গ্র্যাভিটির এগেনস্টে দিই সেক্ষেত্রে আমার জি এর মান অবশ্যই মাইনাস জিটি। সেক্ষেত্রে জি ইজ ইকুয়ালস টু হবে, যেহেতু আমার শেষ বেগ একটা সময় পরে গিয়ে শূন্য হয়ে যাবে, আদি বেগ যত দিয়ে মারবো ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ আমার আদি বেগের উপর ডিপেন্ড করতেছে আমার জি এর মান। এই অধ্যায়ের ক্ষেত্রে আছেই মাত্র 4টা সূত্র। এই 4টা সূত্রকে যে স্টুডেন্টটা ভালো মতো শিখে ফেলবে তার জন্য পরবর্তীতে ম্যাথ করাগুলো আহামরি কষ্ট হবে বলে আমার মনে হয় না। তো সূত্রগুলোকেও প্রতিপাদন করা যায়, তবে সূত্রগুলো প্রতিপাদন পরের ক্লাসে দেখানো হবে ইনশাল্লাহ। আমি চাইছিলাম এই কয়েকটা টপিককে স্বল্প সময়ের ভিতরে ব্যাখ্যা করে দেওয়ার, কিন্তু বাকি যে টপিকগুলো আছে ওই টপিক পরের টিউটোরিয়ালগুলোতে ধাপে ধাপে ব্যাখ্যা করে দেওয়া হবে ইনশাল্লাহ। তবে দেখো আমার হাতের অবস্থা, তো কয়েকটা কথা মন থেকে বলি। আমি বলো কিংবা মাহফুজ বা অনির্বাণ কিংবা শোয়েব বা ইব্রাহিম ভাইয়া, তোমাদের ইব্রাহিম ভাইয়া যে কোর্সটা লঞ্চ করা হয়েছে এবং যে কোর্সের পারপাসে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, তোমরা ওই ক্লাসগুলো করো। আমি বিশ্বাস রেখে বলতে পারি এখানে প্রত্যেকটা ভাইয়াই মন থেকে তোমাদের জন্য ক্লাসগুলো দিচ্ছে, তাদের সর্বোচ্চ ডেডিকেশনগুলো তোমাদের জন্য তারা ঢেলে দিচ্ছে। তো তোমরা ক্লাসগুলো ভালো মতো করো, বন্ধুদের কাছে শেয়ার করো। তোমাদের ভালোবাসা এবং তোমাদের আকাঙ্ক্ষাগুলোর বেসিসেই আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত অবস্থায় থাকবে। টিউটোরিয়াল, পড়াশোনা, এগুলোর মূল উদ্দেশ্যটা কি আসলে? মানে একটা স্টুডেন্ট সার্টিফিকেট পেলো, সে সার্টিফিকেট ভারী করলো, এটাই কি দিন শেষে প্রাপ্তি? যারাই ক্লাসগুলো করতেছো প্রত্যেকের কাছে মন থেকে অনুরোধ থাকবে তোমরা ক্লাসগুলো করো, এবং ভাই হিসেবে বলতেছি দিন শেষে তোমাদের জন্যই আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা। আশা রাখবো তোমরা আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবা। তো একটা অনুরোধ থাকবে ভাই হিসেবে,
জীবনে চলার পথে কখনো কারো কষ্টের কারণ হবে না। সবসময় একটা কদম ফেলার আগে, একটা স্টেপ ফেলার আগে মাথায় রাখবা যেন এই স্টেপটা কারো চোখের জল হবে কিনা, কখনো কারো চোখের জলের কারণ হবে না। সবসময় নিজের সর্বোচ্চটা মানুষের জন্য বিলিয়ে দিবা, সেই আশাই তোমাদের কাছ থেকে আমি রাখবো। তো এইটুকুই থাকবে তোমাদের প্রতি আমার বার্তা। দোয়া করিও তোমরা আমার জন্য, আমাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।